এবং শুভেন্দু অধিকারীকে আমরা এরকমও বলতে শুনেছি, সুদীপ্ত দা আপনার কাছে আসবো, যে 58 লক্ষ নাম যখন প্রথম বাদ গেল এটা ব্রেকফাস্ট হলো, এরপর আসবে লাঞ্চ, তারপর ডিনার। এই ধরনের মানুষের এই ভয়ঙ্কর অবস্থাগুলোকে এইভাবে বলা, এবং আমাদের আলোচনার বিষয় যেটা কিভাবে ভোট হচ্ছে এবার বঙ্গে। সোফিয়া, প্রথমত আমি আজকে শুরুতে যে একটা রাজনৈতিক দল আশা করছে ভোটার সংখ্যা যত কমে যাবে তাদের জেতার সম্ভাবনা বাড়বে, এর মধ্যে একটা অদ্ভুত গণতন্ত্রের প্রতি কি বলবো ব্যভিচার আছে। সেটা আমি অঙ্ক দিয়ে প্রমাণ করতে পারি, পরে কখনো করবো। আজকে আমি এই পর্যায়ে একদম শুরুতে প্রথমে সাংবাদিক হিসেবে নয়, একজন পদার্থবিদ্যার ছাত্র হিসেবে, ফিজিক্সের স্টুডেন্ট হিসেবে দু চারটে কথা বলবো। দর্শকদের কাছে হাত জোড় করে মাপ চেয়ে নিচ্ছি যে যারা একাডেমিক্যালি বিষয় হিসেবে গণিত, পদার্থবিদ্যা, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স এই ধরনের বিষয় পড়েছেন, তারা হয়তো আমি যা বলছি সেটা খুব দ্রুত বুঝতে পারবেন। অন্যদের হয়তো আমি অত সহজে বোঝাতে পারবো না, তার কারণ এই বিষয়টার মধ্যে একটু এমন জিনিসের প্রয়োগ রয়েছে যার স্কুলে কলেজে ছোটবেলায় পড়ানো হয়। আবারও বলছি, আমার বোঝানোর অক্ষমতা এটা হবে, কারণ ফিজিক্সের স্টুডেন্ট হিসেবে আমি সকলকে এটা বোঝাতে পারবো না যারা যথেষ্ট বেশি উঁচু ক্লাস পর্যন্ত অঙ্ক পড়েন। ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স বা স্ট্যাটিস্টিক্স যারা পড়েছে তারা। শুভাশিস আজ সকালবেলা আমার এই কথাটা নিয়ে আলোচনা হচ্ছিল, যেটা শুভাশিস বললেন যে অ্যাডজুডিকেশন নামটা একটা প্রক্রিয়া শুরু করা হলো। এগুলোকে নাকি সাধারণভাবে যেভাবে ভোটার বাছা হয় সেই প্রক্রিয়া বাছা যাচ্ছে না, এরা সবাই আন্ডার অ্যাডজুডিকেশন চলে গেল। 60 লক্ষ সংখ্যাটা কম নয়। পশ্চিমবঙ্গের 2025 সালের যে সর্বশেষ ভোটার তালিকা, যেটাকে সংশোধন করার চেষ্টা করা হচ্ছে, তাতে ভোটার ছিল 7.6 কোটি মতো। 60 লক্ষ মানে হচ্ছে তার 8-9%। এখন এই যে অ্যাডজুডিকেশন প্রক্রিয়ার মধ্যে এরা চলে গেলেন, তারপরে যখন বিচারকরা এটা যাচাই করতে বসতেন, আমরা সোফিয়া অনেক অনুষ্ঠান করেছি, তুমি ছিলেন, শুভাশিস দাও ছিলেন কোনো অনুষ্ঠানে, সেখানে এই বিচারক একজন প্রাক্তন জেলা বিচারপতি, সিনিয়র জেলা জাজ, তিনি আমাদের সঙ্গে থাকতেন প্রায় অনুষ্ঠানে। তাকে আমরা বলছিলাম যে এক একটা কেস ডিসপোজ করার জন্য 60 লক্ষের মধ্যে এক একটা কেস তার নিষ্পত্তি করার জন্য একজন বিচারক সময় পাচ্ছেন হচ্ছে গড়পড়তে 3 মিনিট মতো। সাধারণভাবে বিচারকরা এই ধরনের মানুষের ভাগ্য নির্ধারণ করতে দিনের পর দিন, মাসের পর মাস সময় নেয়। এক্ষেত্রে ভোটার হিসেবে তার ভাগ্য নির্ধারিত হচ্ছে 3 মিনিটের মধ্যে। আজকে এই কথাটা শুভাশিস বলেননি, আরেকটা গুরুত্বপূর্ণ কথা বিচারপতি জয়মাল্য বাগচি বলেছেন যে বিচারকরা যে চাপের মধ্যে কাজ করছেন তাতে তারা 70% ঠিকঠাক কাজ করে থাকেন, সেটাই যথেষ্ট। 30% অফ দি ভুল অ্যাকসেপ্টেবল। এক্সেলেন্ট বলছি, এক্সেলেন্ট, হ্যাঁ, চমৎকার কাজ। কিন্তু আমি এমন কোন প্রক্রিয়া জানি না যেটা এই সমস্ত বিদ্যায় গ্রহণ করা হয় যেখানে 55% এরার একটা সিস্টেমে হলো, তারপরেও বলা হচ্ছে এই সিস্টেমটাকে আমরা সমর্থন করছি, এটা যথেষ্ট। শুভাশিস যে আলুর গল্পটা বলছিলেন সেটা আসলে সহজ করে বলা। এরকম যদি কোনো সিস্টেম তৈরি করা হতো, ধরা যাক যিনি আমরা খুব গর্ব করি, পৃথিবী থেকে চাঁদে যাওয়া, একটা রকেট উৎক্ষেপণে যদি 55% ত্রুটি হতো, তাহলে সেটা ওই আমাদের শ্রীহরিকোটা থেকে উৎক্ষিপ্ত হয়ে ছোড়া হয়ে চাঁদ অব্দি যাওয়ার বদলে চণ্ডীগড়ে এসে ল্যান্ড করত। এতখানি ভুল। আমাদের ইকোনমিক্স যারা আছেন, আমাদের রিজার্ভ ব্যাংক যে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর এই যে সুদের হার প্রেডিক্ট করে, নির্ধারণ করে, তাতে যদি 1-2% ভুল হয়, আমাদের গ্রোথ রেট যেটা ইকোনমির 6.9% হবে না 7.1% হবে, এই নিয়ে তুমুল তর্ক বিতর্ক চলে। 6.9 এর মধ্যে যদি 2.3 হয়, তাহলে গোটা অর্থনীতি সংক্রান্ত যারা সমস্ত উপদেষ্টা তাদের সবার গলা কাটা যাবে।
অর্থমন্ত্রী, অর্থ সচিব, ফিনান্স ডিপার্টমেন্টটা পুরো সরিয়ে দেওয়া হবে। এই ভয়ঙ্কর ভুল পারফর্ম করছে একটা সিস্টেম, তারপরেও তার পক্ষে কিছু মানুষ কথা বলছেন। এবার আমি রাজনীতিতে আসি, কেন কথা বলছেন, যেটা আমরা আগে কথা বলেছি, আলোচনা করেছি নির্দিষ্ট করে, যেটা আমরা এখন দেখাচ্ছি। এই ভোটাধিকার হরণ নির্বাচন কমিশন দুরভিসন্ধি না গাফিলতি, মিস্টেক অর ম্যালাফাইড ইন্টেনশন? পরিষ্কার বোঝা যাচ্ছে ম্যালাফাইড ইন্টেনশন। অনেক বড় বড় আইআইটি থেকে পাশ করা, আইআইটি থেকে ডিগ্রি করা প্রযুক্তিবিদ, উপদেষ্টা তারা রয়েছেন, আইএস অফিসার, আইপিএস অফিসার তারা রয়েছেন, বিজেপির রয়েছে, কেন্দ্রীয় স্তরে রয়েছেন, এখানে রাজ্য স্তরে কাজ করছেন। আমি তাদের আজকাল খুব এই ভাষাতেই প্রশ্ন করতে হয় তাদের, তারা কি মূর্খ না আহম্মক না দুরভিসন্ধি নিয়ে কাজ করছেন? মূর্খ নন, আহম্মক নন। সরল অঙ্ক আমি করছি, তারা আমার থেকে অনেক চট করে তারা করতে পারেন। একটা দুরভিসন্ধি কাজ করছে। যেভাবে হোক পশ্চিমবঙ্গে বিজেপির শাসন প্রতিষ্ঠা করতে হবে। আমরা যদি নির্বাচন কমিশনের ওই স্ট্রেট টক করে, যে এখন খুব পরিচিত ভাইরাল হওয়া ওই এটা দেখি, পোস্টটা দেখি, নির্বাচন কমিশনের অন্তত একটা মুখ রক্ষা করার মতো একটা আচ্ছাদন, অন্তত ভদ্রতা, সভ্যতা, নিরপেক্ষতা থাকা উচিত ছিল। গণেশ কুমার নামক লোকটা সেইটা ছুঁড়ে ফেলে দিয়েছে। সুপ্রিম কোর্টও এই সম্পর্কে যা কিছু বলেছে, তা অনেক কিছু নিয়ে অনেক কিছু সমালোচনার জায়গা আছে। আমরা বারবার বলেছি, আলোচনা করেছি, সুপ্রিম কোর্টে কোনো রায় নিয়ে কথা বলা যায়, কিন্তু এটা নিয়ে এটা করলে আলোচনা অবমাননা হয়। সেটা হচ্ছে বিচারপতি এই কথা বলছে, এই উদ্দেশ্য নিয়ে এই কথা বলা, বিচারপতিদের সম্পর্কে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, বিচারপতি এই উদ্দেশ্যে এই কথা বলেছে, এটা বললে আদালত অবমাননা হয়। তা আমরা কখনো করি না। আমরা কখনো বলি না যে অমুক সুপ্রিম কোর্টের বিচারপতি এই রায়টা দিয়েছেন রাজ্যসভার সদস্য হিসেবে হওয়ার জন্য, কখনো আমরা বলি না। আজকে সুভাষিস যে কথা বললেন তার সঙ্গে সম্পূর্ণ একমত। বিচারপতি জয়মাল্য বাগচি যে কথাগুলো বলেছেন, অনেকগুলোর মধ্যে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। কন্টিনিউটি অফ ভোটিং রাইট, এটা নিয়ে তো প্রশ্ন আগে উঠেছে আমাদের। আর্টিকেল 326 বলছে যে একজন নাগরিক, একজন দেশের স্বাভাবিক বাসিন্দা, তিনি যদি অন্য কোনো কারণে তার ভোটাধিকার কেড়ে না নেওয়া হয়, তিনি যদি 18 বছরের বেশি বয়স্ক হন, তিনি যদি দেশের বাসিন্দা হন, তাহলে তিনি ভোট দেবেন। তাদের ভোটের ভিত্তিতে তিনি ভোট দেবেন না বলা হচ্ছে, তাদের ভোটের ভিত্তিতে, আইনের ভাষাটা এরকম, লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলি গঠিত হবে। এই প্রসঙ্গে বিচারপতি জয়মাল্য বাগচি তুলেছেন, তুমি বেসটাকে নড়বড়ে করে কেটে ছেটে ফেলে দিলে, 10%, 12% বাদ দিয়ে দিলে, তারপর বলে এর উপরে ভোট হোক। ভোট হবে সত্যি তো, যদি ফল এমন হয় যারা বাদ গেলেন তারা সকলে সমবেতভাবে আবেদন করলেন যে আমরা বাদ গিয়েছি, আমরা যদি ভোট দিতাম তাহলে এটা ফলাফল অন্যরকম হতো, তাই দেখা যায় তাহলে আদালত কি সেই নির্বাচনটাকে বাতিল করে দেবে? আদালতে গিয়ে ভোট বাতিল করার প্রক্রিয়াটা অনেক কঠিন। আমরা দেখেছি একটা ভোটের ফলাফল, যেমন নন্দীগ্রামের গতবারের ফলাফল, অতীতে একটা সবং বিধানসভা কেন্দ্রে মানস মিয়ার নির্বাচনের ফলাফল, এগুলো 5 বছর কেটে গিয়েছে, পুরো বিধানসভার টার্মটা কেটে গিয়েছে, কিন্তু আদালতে তার নিষ্পত্তি হয়নি। নানা কারণে, অনেক সময় বিজয়ী প্রার্থী, বিজিত প্রার্থী কেউই আর সেটাকে আদালতে গিয়ে ব্যাপারটা লড়তে চাননি। মানুষের আদালতে ফয়সলা হয়ে গেলে ওই কোর্টে গিয়ে কবে কি প্রমাণ হবে তার উপরে রাজনীতিকরা অপেক্ষা করেন না, রাজনীতি চলেও না। কিন্তু অঙ্কের হিসাবটা তো ভুলে গেলে চলবে না, অঙ্ক হতেই পারে। আরো কতগুলো পয়েন্ট আছে, আমি একটা উল্লেখ করে আপাতত আমার বক্তব্য শেষ করছি। সেটা হচ্ছে যে এই যে ট্রাইব্যুনাল কাজ করছে বা কাজ করবে বলে বলছে, ঠিক আছে, খুবই কলকাতা হাইকোর্টে একজন প্রাক্তন প্রধান বিচারপতি সহ প্রাক্তন বিচারপতিদের এখানে নেওয়া হয়েছে, তারা জোকাতে বসছেন। কেন বসছেন আমি জানি না, মানে হয়তো জোকাতে কেন, মানে আলিপুরদুয়ারে মানুষকেও জোকাতে আসতে হবে, পুরুলিয়া মানুষকেও জোকাতে আসতে হবে, দক্ষিণ কলকাতায় কলকাতার দক্ষিণ উপকণ্ঠে এসে কাজ করতে হবে, তাহলে তার জোকাতে বসছেন। এই ট্রাইব্যুনালে কাজটা কিভাবে হবে এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কারভাবে কাগজে বিজ্ঞাপন দিয়ে কিছু করা হয়। এই ধরনের বিচার বিভাগীয় ট্রাইব্যুনাল যখন বসে তখন কিন্তু তারা সমস্ত কাগজে বিজ্ঞাপন দেয় যে এইভাবে আমাদের কাজ হবে, আপনার যেটা সুভাষিস বলে আবেদন করার অধিকার,
এত মানুষ আবেদন করেছেন, নোটিশ দেওয়া হয়নি তারা আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, কবে আসবেন। হাইকোর্ট বিচারকরা তাও একটা মোটামুটি জেলা জজ অব্দি বলা হয়েছিল, আসলে বেশিরভাগ চাষটাই করেছেন ম্যাজিস্ট্রেট পর্যায়ের লোকেরা, মানে অফিসাররা, কারণ তারাই এত সংখ্যা অ্যাভেলেবল। পশ্চিমবঙ্গে তো আর 700 জেলা জজ নেই, মাত্র কয়েকটা জেলা জজ রয়েছে। যারা করেছেন তারা ম্যাজিস্ট্রেট পর্যায়ের অফিসার, তাদের অনেক অনেক উপরে হচ্ছে এই হাইকোর্টের প্রাক্তন বিচারপতিরা যারা কাজ করবে, তারা কিন্তু ওভাবে কাজ করবেন না। প্রথম দিন যখন নির্বাচন কমিশনের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে এই যে বিচারপতিরা কাজ করবেন তাদের বৈঠক হয়েছিল, তখনই কিন্তু তারা প্রশ্ন করেছে কিভাবে কাজটা হবে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরটা কি, সেটা কিন্তু তারা হয়তো জানতে পেরেছে, আজ অব্দি কিন্তু আমরা জানি না। এই যতদিন পর্যন্ত না জানাগুলো নিষ্পত্তি হচ্ছে, ততদিনই পশ্চিমবঙ্গে যেটা আমরা প্রশ্ন করছে ভোটার বাদ দিয়ে কেমন ভোট, এই প্রশ্নটা কিন্তু সোফিয়া রয়ে যাবে। অনেক ভোটারকে বাদ দেওয়া হলো, অনেক ভোটারকে বাদ দিয়ে ভোট হচ্ছে, এটা কেমন ভোট, এটা গ্রহণযোগ্য ভোট কিনা, বিশ্বাসযোগ্য ভোট কিনা, প্রশ্ন উঠেই গিয়েছে। বৈধতার প্রশ্ন, আইনগত বৈধতার বিচার কোর্টে হচ্ছে, হতেও থাকবে, তার উপর একটা নৈতিক বৈধতার প্রশ্ন আছে। সেখানে কিন্তু ইতিমধ্যেই বিরাট বড় বড় ঢেঁড়া পড়ে গিয়েছে, ক্রস চিহ্ন পড়ে গিয়েছে, না না না, এটা অনৈতিক ভোট হচ্ছে, অন্যায় ভোট হচ্ছে। গরিব মানুষ, সাধারণ মানুষ, যাদের ক্ষমতা কম, নানা বিচারে তাদের ক্ষমতা কম, ধর্মের ভিত্তিতে, জেন্ডারের ভিত্তিতে, সমাজে প্রতিষ্ঠার ভিত্তিতে, হিন্দু ধর্মের মধ্যে জাতির বিচারে, ধর্মের মানে জাতি হায়ারার্কির বিচারে যাদের ক্ষমতা কম তারা বাদ করছে। এই ভোট যদি বা নির্বাচন কমিশন গ্যারেজ করে বিজেপিকে বার করে দিতেও পারেন, এটা করতে তিনি না আসলে নেমেছেন, বাংলা মানুষের কাছে এই ভোটের ফলাফল গ্রহণযোগ্য হবে কিনা এখনই প্রশ্ন উঠছে, প্রশ্ন উঠবে। সোফিয়া, এবং আজ যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে প্রশ্নটা উঠলো, স্বচ্ছতার একটা তো অভাব রয়েছে, সেটা নানা ক্ষেত্রে উঠে আসছে, সবাই জানে কি কারণে বাদ দেওয়া হচ্ছে সেটা পরিষ্কার করে কাউকেই জানানো হচ্ছে না, কেউ জানতে পারছে না। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে আজ যে প্রশ্নটা উঠলো, সেই প্রশ্ন তো অনেকদিন আগে ওঠা উচিত ছিল। সাধারণ মানুষ এই প্রশ্ন তো কবে থেকে তুলছে, এতদিন পর, এখানে যেখানে সময়ের অভাবে আমি তার সম্ভাব্য কারণ বলছি, সম্ভাব্য কারণ যারা এই সফটওয়্যারটিকে ডিল করেছে তাদের মধ্যে খুব বড় বড় লোকেরা আছে, মানে বড় বড় মাথাওয়ালা লোকেরা আছে, ইঞ্জিনিয়ার, বড় বড় এই সমস্ত বিষয় বোঝে লোকেরা আছে। এই যে একটা সরল বাংলা বানান, ধরা যাক ভট্টাচার্য, কত রকম ভাবে বানানো হতে পারে, BHATTSCHARYA, এই ডবল এ লেখেন, একটা এর জায়গায় দুটো এ দেন, যে ভট্টাচার্যি লেখেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখতেন বুদ্ধদেব ভট্টাচার্যি, JEE। এটা অন্তত 12 রকম ভাবে ভট্টাচার্যি বানান করা যায়, অন্তত 12 রকম ভাবে মোহাম্মদ বানান করা যায়। আমাদের অনেক সাধারণ নাম যেগুলোর মধ্যে ব্যবহার করি আমরা, এমনকি ওসমান কত রকম ভাবে লেখা যায়, হোসেন কত রকম ভাবে লেখা যায়। খুব সাধারণ বাঙালি নাম এগুলো, নামের অংশ এগুলো, এগুলোকে যে 12-14 রকম ভাবে লেখা যায়, সে সবগুলোকে ক্লাব করে একটা ছাতার আন্ডারে নিয়ে আসা, এটা খুব সরল প্রযুক্তি। এটা আমাদের অনেকের মনে নেই, দর্শকদের এটা বলা দরকার। আমরা তো এখন সব নম্বর মোবাইলে সেভ করি, আজ থেকে 50 বছর আগে টেলিফোন ডিরেক্টরি বলে একটা জিনিস ছিল, শুভাশিসে মনে থাকবে, সোফিয়ার মনে থাকা স্বাভাবিক। 30-40 বছর আগে এগুলো আমরা খুব ব্যবহার করতাম। সেখানে যখন এই ভট্টাচার্যি খোলা হতো না, প্রথমে 14টা বানান আলাদা করে দেখা থাকতো, এই সমস্ত রকম ভট্টাচার্যি গুলো আসলে টেলিফোন ডিরেক্টরি একটাই ভট্টাচার্যি করে লেখা আছে। সমস্ত রকম হুসেন গুলো HOSSAIN, HUSSAIN, HUSSAN, সমস্ত রকম হুসেন গুলো একভাবে লেখা আছে, টেলিফোন ডিরেক্টরি থাকতো। এই প্রযুক্তি 40 বছর আগে, যখন AI নেই, কিছু নেই, কম্পিউটার নেই, মোবাইল নেই, তখন টেলিফোন ডিরেক্টরিতে ব্যবহার হয়েছে। আজকে এত বড় বড় বিদ্যাধর পণ্ডিত IAS IPS অফিসাররা তারা যদি এটা না করতে পারেন, তার মানে তারা একটু জানেন না তা নয়, তার মানে তারা যে প্রশ্নটা, তারা দুরভিসন্ধিপূর্ণ, তারা চান কিছু নাম বাদ যাক, যার ফলে বিশেষ কোনো রাজনৈতিক লক্ষ্য পূরণ, এছাড়া অন্য কোনো সিদ্ধান্তে আসা সম্ভব নয়। সোফিয়া।